গতকালকের যে শুনানিটা হলো, বহু চর্চিত শুনানি। এই বিষয়ে অনেকে 23 জেলা থেকে জানানো হচ্ছে, দাদা বুঝতে পারছি না পুরোটা ব্যাপারটা যদি একটু খুলে বলা হয়। গতকাল রাতে সম্ভব হয়নি, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম। তো আজকে এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছে আমাদের মোহিত, যে গতকালকের কেসটার কি ব্যাপার এবং আগামী দিনে আমাদের কি করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে দেবেন। আমরা হয়তো কমেন্ট দেখতে পাচ্ছি না, তবে পরে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো। মোহিত পুরোটা কালকে আগামীকালের যে মানে গতকালের যে কেসটার ব্যাপারে মোহিত ডিটেলস বলছে। যারা যারা লাইভ পুরো স্পষ্টভাবে দেখতে পেয়েছিল তারা তো বুঝতে পেরেছি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে নেটওয়ার্ক ইস্যুর জন্য জায়গায় জায়গায় দেখতে পারেনি বলে তাদের মধ্যে কিছু কনফিউশন আছে। কালকের যেটা দেখা গেল যে মধ্যপ্রদেশের হয়ে ডিএলএডদের পক্ষ থেকে যারা লড়েছিলেন 13 তারিখে, সেই মীনাক্ষী ম্যাডাম, সেই গোপাল শঙ্কর স্যার, তারাই কিন্তু বেশিরভাগ আর্গুমেন্ট করলেন, তারাই কিন্তু ছিলেন। বাকি পশ্চিমবঙ্গের যদি ইন সার্ভিস বলেন, যে 16,500 থেকে বলা হচ্ছিল যে অনেককে বাদ দেওয়া হবে, তার জন্য লড়বে, উকিল দেবে, তো সেইগুলো নিয়েও কোনো শব্দ করতে দেখলাম না কাউকে। আপনারাও দেখেছেন যে 16,500-তে যে বিএডরা রয়েছে তাদের বাদ দেবে যারা বলছিল, তারা কিন্তু কোনো কথাই, কোনো শব্দই কিন্তু করেনি। তাদের কে ছিল আমরা জানি না, এবং কপিল স্যারকে রাখার কথা বলছিল অনেকে, তাকেও আমরা সেদিন দেখতে পারিনি। এখন বলা হচ্ছে যে তুষার মেহতা স্যার ছিলেন না বলে নাকি কপিল স্যার ছিলেন না। তো আর্গুমেন্ট কে থাকবে কে থাকবে না এটা তো পরের কথা, আগে বিষয়টা তো আমাকে বোঝাতে হবে ভালোভাবে। কালকের অনেকে বলছে যে মানে কোনো চিন্তার কিছু নেই, এই বিষয়গুলো বলছে যে 18 থেকেই লাগু হয়ে যাবে। পুরোটা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো, সমস্যাগুলো কোথায় কোথায় আছে। কালকে আমাদের তরফ থেকে আপনারা জানেন যে সুবীর সান্যাল স্যার ছিলেন, যিনি বিভিন্ন ক্ষেত্রে বড় বড় মামলা লড়েছেন এবং এই বিএড মামলায় প্রথম থেকে ছিলেন। সেই সুবীর সান্যাল স্যার ছিলেন, আমাদের গৌরব স্যার ছিলেন, সুপ্রিম কোর্টের সোমেশ দা ছিলেন। তো তারাই কিন্তু 16,500 নিয়ে তারাই শব্দ করেছে, তারাই কিন্তু তুলে ধরেছে। অন্যদের উকিল কিন্তু সেখানে দেখা গেল না। পশ্চিমবঙ্গ থেকে আমরা যেটা আমাদের যেটা বললো যে কাউকে তো দেখলাম না ডিএলএফদের তরফ থেকে, পশ্চিমবঙ্গেরও দেখা গেল না। তো সেখানে আমাদের উকিলই কিন্তু বলেছিল। এবার আমরা যদি এইভাবে এগিয়ে না আসতাম, আমাদের কথাই হয়তো ওই কোর্ট রুমের চত্বরে উঠতো না। ইন সার্ভিসদের কথা কিন্তু ভালোই ভাবছে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু যারা স্পষ্টভাবে দেখেছেন তারা বুঝতে পারবেন। কারণ জজ সাহেব যেইভাবে প্রশ্নগুলো করছে, যেই আঙ্গিকে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইন সার্ভিসদের কথা ভালো মতনই ভাবা হচ্ছে। অনেকে ছত্তিশগড় নিয়ে খুব খুশি। দেখুন, ছত্তিশগড় কিছু কিছু রাজ্যের বিষয় আলাদা। ছত্তিশগড়ে জাজমেন্টের পরে নিয়োগ দিয়েছিল, জাজমেন্টের পরে কোনোদিনই অ্যালাউ হয় না, তো সেই ক্ষেত্রে বাদ চলে গেছে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। এখন বিষয়টা দাঁড়িয়েছে, আপনারা যদি বিচারপতি অনিরুদ্ধ স্যারের ভয়েসটা শুনে থাকেন, উনি কিন্তু বলেছেন যে 3 ভাগে ভাগ হয়ে গেছে বিষয়গুলো। যারা রাজস্থানের জাজমেন্ট আসার আগে জয়েনিং পেয়ে গেছিল তাদের জন্য আলাদা রকম পরিস্থিতি, যারা রাজস্থানের জাজমেন্ট আসার পরে আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার মধ্যে, এই সময়ের মধ্যে যারা জয়েনিং পেয়েছে তাদের বিষয়টা আলাদা। আবার যারা সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে নিয়োগ পেয়েছে বিএড, তাদের বিষয়টা আবার আলাদা। এরকম 3 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে বিষয়টা, পরিস্থিতিটা। এবং সেই জন্য কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা করছে বিচারপতিরা। এমনকি সুধাংশু স্যারের বক্তব্যটাও আপনারা শুনেছেন। সুধাংশু স্যার বলছে এখন যা হওয়ার হয়ে গেছে, মরে গেছে, এখন বাঁচিয়ে নেবে এমন একটা পরিস্থিতি। এবং শুনানির শেষে উনি এটাও বলেছেন যে আমরা চাচ্ছি একটা সমস্যাটা সমাধান করে দিতে, আর আপনারা উল্টো মানে সমস্যা তৈরি করতে চাচ্ছেন। উকিলদের উদ্দেশ্যে এটাও বলেছেন উনি যে আমরা একটা সমাধান করতে চাচ্ছি এই বিষয়টা। তো ইন সার্ভিসদের কথা কিন্তু খুব ভাবছে। এবার সেখানে দাঁড়িয়ে ইন সার্ভিস বলতে বলে দিলাম যে 3 ভাগে ইন সার্ভিস আছে। আমাদের পশ্চিমবঙ্গের 16,500 কথা যদি বলেন, অনেকে এই বিষয়টা জানে না। 16,500-তে কি হয়েছিল অনেকে বিষয়টা জানে না। 16,500-তে কিন্তু বিএডদের নিয়োগ হয়ে গেছিল ম্যাক্সিমাম। হওয়ার পরে দেখবেন 738 না 34, আমার খেয়াল নেই, সেই কটা মাত্র সিট বাকি ছিল যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল কোর্টের অর্ডারে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের হাইকোর্টে একটা মামলা করা হয় ক্যান 4-এ,
যে এদের এই 738টা সিটের মধ্যে যারা বিএড রয়েছে তাদের আপনি অ্যালাউ করবেন না। তো তখন আমাদের বিচারপতি কলকাতা হাইকোর্টের বলেছেন যে বাকিদের ক্ষেত্রে নিয়ম এক হচ্ছে, সেখানে বিএড জয়েনিং পেয়ে গেছে, শুধুমাত্র এই 738-এর জন্য তো নিয়ম ওইভাবে আলাদা করা যায় না। তো তখন কিন্তু ছাড় দেয়নি। তো সেইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে একটা পরে মামলা করা হয়েছিল, পরে আবার ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছিল সেই মামলা। তো আমাদের কলকাতায় কিন্তু জয়েনিং হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের পর্ষদের হচ্ছে গিয়ে অ্যাডভোকেটের সাথে আমাদের উকিলদের আলোচনা হয়েছে, আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে ফান্ডিং এর পরিস্থিতিটা, ফান্ডিংটা যে হিউজ পরিমাণ লাগছে, আমরা অ্যাডভান্স কত টাকা মানে পেমেন্ট করতে হয়েছে আপনারা দেখেছেন, বাকিটা আমরা পেমেন্ট যাচ্ছে না, মানে ইউপিআই লিমিট থাকে তো একদিনে বেশি টাকা ট্রান্সফার করা যায় না, সেই জন্য পুরোটা পেমেন্ট এখনো হয়নি, পুরোটা পেমেন্ট করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে অ্যাডভান্স ফি অতগুলো টাকা। তো আবার আরেকটা যদি শুনানিতে আমরা এগোতে যাই, আমাদের হয়তো সোমবারেই মিটে যাবে, যেটা বলা হলো যে সোমবারেই এই মামলাটা হয়তো শেষ হয়ে যাবে শুনানি। কারণ বিচারপতি অনিরুদ্ধ স্যার হচ্ছে কি আমাদের রিটায়ার করে যাচ্ছেন, আমরা গুগলে দেখেছি যে 10 তারিখে রিটায়ার করে যাচ্ছেন। তো তার আগে উনি এই সমস্যাগুলো কিন্তু মিটিয়ে দিয়ে চলে যাবেন। তো সেই জন্য এবার আমাদের কেন দরকার, আমাদের কেন উকিল দেওয়া দরকার ছিল, এটা বিস্তারিত লিখেও দেওয়া হয়েছিল, অনেকে লেখাগুলো পড়েছে, অনেকে পড়েনি। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, ইন সার্ভিসদের কথা যদি ভাবে সুপ্রিম কোর্ট, ইন সার্ভিসদের কথা ভেবে যদি জাজমেন্টটাকে হয় বলে দেয় যে যেদিন জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে 11/8/2023 থেকেই লাগু হোক, মানে তার আগে যা হয়ে গেছে, তারপরে এগুলো শুধু ইসে করা হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে যদি এরকম কোনো জাজমেন্ট হয়ে যায় ইন সার্ভিসদের কথা ভেবে। কারণ সেক্ষেত্রে যারা বিএড দেখে টেট পাস করে আছে তারাও কিন্তু পরবর্তীকালে সেই লজিকটা কাজে লাগাবে যে সুপ্রিম কোর্ট বলেছিল যে জাজমেন্টের আগে যা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটা হিসাব মতো ভ্যালিড। তো এইগুলো কিন্তু তখন বিএডরা কাজে লাগাবে। তো সেই জন্য আমাদের ওখানে চেষ্টা রাখতে হবে যাতে বাই চান্স যদি না হলে তো খুবই ভালো, যদি হয় ইন সার্ভিসদের কথা যদি ভাবে সুপ্রিম কোর্ট, তখন কিন্তু আমাদের বলতে হবে যে এটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য হোক, ওখানে লিখিয়ে নিতে হবে, অর্ডারে উল্লেখ করে দিতে হবে যে অ্যাপয়েন্টেড যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা হোক, ছাড় দিলে তাদের দেওয়া হোক, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। তো এইগুলো কিন্তু ক্লারিফাই করাতে হবে আমাদের উকিলকে দিয়ে। এছাড়াও বিভিন্ন রাজ্যতে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, আপনারা সিটেটের কথা জানেন, সারা দেশ জুড়ে হয়, এছাড়াও বিভিন্ন রাজ্যে যে টেট হয় সেখানেও অনেক রাজ্যে আছে এরকম টেট পাস বসে রয়েছে বিএডরা সার্টিফিকেট নিয়ে। তো তাদের যে কোনো রাজ্য থেকে যদি আমাদের এই সুপ্রিম কোর্টে এসে সুযোগ নেওয়ার চেষ্টা করে যে আমাদেরকেও ছাড় দেওয়া হোক, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিরোধিতা করতে হবে। যে কোনো রাজ্যের সাপেক্ষে কোনো জাজমেন্ট আসলেই সেটা কিন্তু পশ্চিমবঙ্গতেও লাগু হবে। তো সেই জন্য আমাদের উকিল রাখতে হচ্ছে, না হলে এই সামান্য এক সপ্তাহের মধ্যে অ্যাডমিনদের তো খুবই চাপ। জেলা অ্যাডমিনরা যেভাবে দিনরাত কাজ করছে, পিডিএফ বানানো, ফান্ডিং এর প্রচার করা, ফান্ডিং একটা রিস্ক নিয়ে, এতগুলো অর্থ খুব রিস্ক নিয়ে কাজ করতে হবে, নাহলে এটার দরকার ছিল না। তো এর জন্য উকিল রাখতে হচ্ছে, যাতে ছেলেমেয়েরাও বলছিল, আমরা সমস্ত সিদ্ধান্তটা টেলিগ্রাম মিটিং এর পরেই নিয়েছি। হ্যাঁ, ছেলেমেয়েরা বলছিল যে কোনো রিস্ক নিতে না, বাই চান্স যদি ইন সার্ভিসদের কথা ভাবে তাহলে কিন্তু বিপদটা আমাদেরও হবে। আর ইন সার্ভিসদের কথা মোটামুটি ভালোই ভাবছে, সেটা আপনারা শুনানি দেখলেই বুঝে যাবে। আরো একটা কনফিউশন দূর করে দিই, অনেকে 3টে বেঞ্চের জাজমেন্টের কথা বলছিল, 3টে বেঞ্চের যে জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের, বলছিল এটাই তাহলে লাগু হবে। তো সেই ক্ষেত্রে যারা শুনানিটা দেখেননি আবার দেখবেন, তখন বিচারপতি কি বলেছে বা বিহারের উকিল কি বলেছে। ওই 3টে বিচারপতির যে জাজমেন্ট ছিল, মানে অর্ডার ছিল বিহারের তরফে, সেটা কিন্তু কোনো অ্যাপয়েন্টেড টিচারের জন্য ছিল না। বিচারপতি পাল্টা কিন্তু তখন বলেছে যে এরা তো চাকরি পায়নি, সেজন্য এদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল। চাকরি যারা পেয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ভাবছে। ওই 3টে বিচারপতির যে জাজমেন্ট আছে বিহারের, ওটা কিন্তু কোনো চাকরি মানে পায়নি তাদের মামলা ছিল, তারা শুধু জাস্ট ফর্ম ফিল আপ করেছিল, এরকম যে নোটিফিকেশন হয়েছে ফর্ম ফিল আপ করেছে। তো তাদের ক্ষেত্রে ওরকম অর্ডার দিয়েছিল যে জাজমেন্ট অনুযায়ী যা হবে হবে। তাই 3টে বিচারপতির ওই অর্ডার নিয়ে খুব একটা উৎসুক হওয়ার দরকার নেই, কারণ সুধাংশু স্যারের বক্তব্য শুনে নেবে। সুধাংশু স্যার নিজেও বলেছেন যে এটা তো অ্যাপয়েন্টেডদের বিষয় ছিল না। ভালো করে শুনানিটা দেখতে হবে। আর মীনাক্ষী ম্যাডাম আমাদের খুব ভালোভাবে বলেছে যে ব্রিজ কোর্সটা নেই, মার্চ মাস অব্দি আমরা দেখেছি আরটিআই করে যে কোনো ব্রিজ কোর্স নেই। তো সেই ক্ষেত্রে যারা বিএড এর চাকরি করছে এখন, তারা পরে ব্রিজ কোর্স করে নিয়ে কি
চাকরিতে অ্যালাউ থাকবে যেটা বলা হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত। 1 নম্বর প্রশ্ন উনি বলেছেন যে তারা কি আদৌ ব্রিজ কোর্স পাস করতে পারবে, তার কি গ্যারান্টি আছে। আরো বলেছেন যে ব্রিজ কোর্স যদি তারা কোয়ালিফাই না করতে পারে বা ব্রিজ কোর্স যদি করতে না পারে তাদের চাকরি কি তখন থাকবে। তো এই বিষয়গুলো উঠে এসছে, এগুলো হবে যে এরা ব্রিজ কোর্স করেনি, এরা মানে অবৈধ, এদের বাদ দেওয়া হোক, এই চেষ্টা তো হবেই। এটা হয়ে গেলে তো সবার মঙ্গল, কোনো ব্যাপারই না। কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে ভিউ দিচ্ছে, সুপ্রিম কোর্টে যেভাবে আলোচনা হচ্ছে, ইন সার্ভিসদের কথা খুব ভালোভাবে ভাবছে, এটা বোঝা যাচ্ছে। তাই কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না। ইন সার্ভিসদের হয়ে যদি হঠাৎ বলে দেয় যে জাজমেন্ট হচ্ছে প্রসপেক্টিভ ভাবেই লাগু হোক, 11 তারিখের আগে যা হয়ে গেছে হয়ে গেছে। কারণ এখানে একটা খুব ভাইটাল একটা জিনিস বোঝানোর আছে যে কিছু হাইকোর্ট কিন্তু যে সাবজেক্ট টু আউটকামে অর্ডার দিয়েছিল, কয়েকটা হাইকোর্ট, কয়েকটা রাজ্য বলেছিল যে এদের নিয়োগগুলো সাবজেক্ট টু আউটকাম হোক, কিন্তু কয়েকটা রাজ্য কিন্তু আবার অন্যরকম ভিউ দিয়েছে, কয়েকটা রাজ্যে বিএফদের চাকরি দিয়ে দিয়েছিল। সমস্যাটা এখানেই হয়েছে। এবং এখানে হওয়ার পরে সুপ্রিম কোর্টে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম রায় দিয়েছে, তাই জাজমেন্টটা অন্তত 11 তারিখ থেকে লাগু করা হোক। এটা কিন্তু বিএড এর উকিলরা জোর দিয়ে বলছে। কারণ না হলে কিছু যে রাজ্য হাইকোর্ট ছাড় দিয়েছিল তারা সুবিধাটা পাবে, বাকিরা পাবে না, এটাও একটা হচ্ছে কি অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটাকে কিন্তু বিএড এর উকিলরা কাজে লাগাচ্ছে। তাই সুপ্রিম কোর্ট থেকে তারা জাজমেন্টটা 11 তারিখ থেকে লাগু করার খুব চেষ্টা করছে। এবং পরিস্থিতি খুবই মানে জটিল হয়ে রয়েছে ইন সার্ভিসদের জন্য। তো ইন সার্ভিসদের জন্য হলেও যদি বাই চান্স দুর্ঘটনাবশত ইন সার্ভিসদের জন্য কোনো রায় হয়ও, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লারিফাই কিছু করিয়ে রাখার চেষ্টা করে নিতে হবে। না হলে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসার পরে কিন্তু আর কিছু করা যাবে না, হাইকোর্টের মামলায় কোনো গুরুত্ব থাকবে না। হাইকোর্টে হচ্ছে কি অনেকে বলছে যে আমরা নাকি প্রথম ভেবেছি, তো হাইকোর্টে আমাদের সার্টিফিকেট, যে সবার সার্টিফিকেট বাতিলের যে মামলা, সবার প্রথম কিন্তু আমরাই ফাইল করেছি। মামলাটা এখন গেছে ঘেটে, মামলাটা এখন ঘেটে গেছে। কেন ঘেটে গেছে? দুটো মামলা হয়েছে, আপনারা জানেন। দুটো মামলায় প্রথম শুনানিতে যাদের মামলায় ছিল তাদেরটা বিএড এর অংশটা শুনানিতে ঢুকে গেছে, আর এনআইএসটা জজ সাহেব ঢুকিয়ে দিয়েছে। বাকি যে ট্রেনিং গুলো ছিল সেগুলো কোনো এসএলপি করা ছিল না, তাও সেই ট্রেনিং গুলো আমাদের মামলায় শুনানি হয়েছে, আমাদের মামলায় সেই ট্রেনিং বাদও চলে গেছে, তাদের সার্টিফিকেট বাদ চলে গেছে। আমরা কিন্তু সেটা নিয়ে খুব একটা প্রচার করছি না। আমাদের কিন্তু অর্ডার আছে, সেই ট্রেনিং গুলো বাদ হয়ে সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সেই অবৈধদের। কিন্তু আমাদের মামলায় শুনানিটা এখনো বিএডদের শুনানিটা আমাদের মামলায় আসেনি, কারণ প্রথম মামলায় ঢুকে গেছে, দুটো মামলা যেহেতু হয়েছে ট্যাগ হয়ে রয়েছে এখন। তো পরিস্থিতি এই জায়গায়, জিনিসটা ঘেটে রয়েছে এখন, জিনিসটা ঘেটে রয়েছে। একটা মামলায় হলে সেটা শুনানি বারবার করানো যেত। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এইখানে দাঁড়িয়ে এই মামলাগুলোর গুরুত্ব থাকবে না যদি সুপ্রিম কোর্ট কোনো রকম ভিউ দিয়ে 11 তারিখ থেকে জাজমেন্ট লাগু করে দেয়, তাহলে ভিউ থাকবে না। এখন যেটা বিষয়, সোমবার যদি উকিল রাখতে হয়, আপনারা যদি বলেন যে রিস্ক নেব, যদি রিস্ক নেওয়ার যদি মানে চিন্তা ভাবনা সবার থাকে, তাহলে উকিল দেওয়ার দরকার নেই, কারো এত পরিশ্রম করার দরকার নেই। যদি রিস্ক নিতে পারেন যে যা হবে হবে, বাই চান্স 11 থেকে লাগু হলে হবে, না হলে না হবে, যদি রিস্কটা নিতে পারেন তাহলে উকিল দেওয়ার দরকার নেই। আর যদি ছেলেমেয়েরা রিস্ক নিতে না চায়, তাহলে এই এতগুলো টাকা খরচা করে এত কষ্ট করে আবার উকিল দিতে হবে। এই হচ্ছে কি বিষয়। কারণ উকিল আসলে উকিলের ফিস তো নেবেই। আমরা এর আগে যতগুলো মামলা করেছি সেগুলো অনেক কমে করেছি, সবার থেকে কমে করেছি, বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে। এমন নয় যে কমে করেছি মানে যে উকিলদের কম টাকা দিয়েছি মানে তাদের ফিস ওরকম কম, এমন নয়। আমরা কিন্তু আমাদের সোর্স কাজে লাগিয়ে সেগুলোকে অনেক কমে করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমরা যে বিভিন্ন ক্ষেত্রে যে মামলা হয়, আপনারা দেখেছেন যে ধর্ণা মিটিং মিছিলেরও মামলা হয়, সেগুলোও কিন্তু সবসময় জয় পাওয়া যায় না। আমাদের দুটো মামলায় অর্ডার হয়ে আমরা জয় পেয়ে গেছি, সেখানেও কিন্তু অনেকবার শুনানি করাতে হয়েছে। লিড নেওয়ার জন্য একবার শুনানি থাকে, তারপরে আর্গুমেন্ট হয় যখন তখন একটা শুনানি থাকে। এমন করে কিন্তু আমাদের দুটো যে ধর্ণার মামলা সেখানে কিন্তু প্রায় 5-6 বার শুনানি করাতে হয়েছে, 5-6 বার শুনানি টাকা দিতে হয়েছে। সেগুলো কিন্তু আমরা আলাদা ফান্ডিং তুলিনি। আমরা এই যে পিডিএফ এর যে বিষয়টা বলছি যে সবার সার্টিফিকেট অবৈধদের বাদ করে একটা পিডিএফ প্রকাশ করতে হবে, সেই মামলায় আমরা কিন্তু ফান্ডিং করিনি, কারণ আমরা প্রচার করবো না ভেবেছিলাম। আমরা এই মামলাটা ভেবেছিলাম প্রচার করবো না, এমনি হোক, সময় মতো হয়ে যাবে। কিন্তু প্রচার করে এই এখন কি হয়েছে, বিএডরা ডবল ডিগ্রিরা সব ক্যান ফাইল করে ঢুকে গেছে মামলায়। তো সেই প্রচারটা করবো না বলে আমরা কিন্তু মামলাটা ফান্ডিং না তুলে করার চেষ্টা করেছিলাম, এবং সেই মামলায় এখনো আমরা ফান্ডিং তুলিনি আলাদাভাবে। এরপরে ক্লাস 5 আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চে শুনানি হয়েছে, ডিভিশন বেঞ্চে আমাদের প্রায় 3 বার না 4 বার শুনানি হয়েছে। তো সেইগুলো প্রত্যেকবার যতবার শুনানি হবে উকিলকে কিন্তু তার ফিস দিতে হবে শুনানিতে যাই হোক। তো সেগুলো কিন্তু খুব অনেকটা আমরা সোর্স লাগিয়ে কমে করার চেষ্টা করেছি। এছাড়াও আরো যে সুপ্রিম কোর্টের এটাই তো আমাদের হিউজ ফান্ড চলে যাচ্ছে, মানে এতটাই যাচ্ছে যে আগের যে এতগুলো মামলা আমরা চালাচ্ছি সেই মামলায় এত হয়তো ফান্ডিং নষ্ট হয়নি, কিন্তু সেই ব্যয় কিন্তু আমাদের করতে হচ্ছে শুধুমাত্র এই একটা কারণে।
যে রিস্ক নিতে পারছি না, সবাই বলছে তাই, না হলে রিস্ক নেওয়া যেত, না হলে সবাই এই রিস্ক নিতে পারবে। হ্যাঁ আর কি ওই ফান্ডিং এর যেটা বিষয়, রমেশ স্যারকে সাহায্যের কথা আমরা বুঝতেই পারছেন যে কেন প্রথম থেকে খুব প্রচার করিনি। আমরা যদি খুব প্রচার করতাম একদম 13 তারিখ থেকে যে সবাই ফান্ডিং করুন, রমেশ স্যারকে ফান্ডিং করুন, অল ইন্ডিয়া সাপেক্ষে ফান্ডিং করুন, তাহলে কি হতো, এই 22-এর এই ফান্ডিং চলে যেত, আর 22-এর উকিল দেওয়ার আর জায়গা কোনোদিনও আসতো না। 22-এর ম্যাক্সিমাম ফান্ডিং বেরিয়ে যেত, তখন কি আর সবাই মানে সবার কি সামর্থ্য আছে বারবার ফান্ডিং দেবে? 22,000 টাকা ইন সার্ভিসদের 22,000 টাকা ম্যাক্সিমাম চলে যেত। আর আজকের এই যে ফান্ডিংটা, মানে আমরা তাও প্রথমে একটা জাস্ট মেসেজ লিখে দিয়েছিলাম, যারা ফান্ডিং করবে তারা নিজের ইচ্ছায় ফান্ডিং করবে, আমরা কোনো বিরোধিতা করি না কারণ, যে ফান্ডিং করবেন না এইভাবে বিরোধিতা করি না, এই নোংরামগুলো করি না। আমরা বলে দিয়েছিলাম মেসেজ করে পার্টিকুলারলি যে যারা যারা ফান্ডিং করতে চান অ্যাকাউন্টে সরাসরি ফান্ডিং করে দেবেন। কারণ এমন না যে আমরা ফান্ডিং তুলবো, আমরা তুলে তাদের দেবো, এটা হয় নাকি? আমরা কি সব টাকা তাদের দিচ্ছি? এটা কে কে বলতে পারে? তারা পরে যদি কেউ প্রশ্ন করে আমি তো রমেশ স্যারকে ফান্ডিং দিয়েছি, তো আপনারা সব টাকা দিলেন না কেন তাদের? আপনাদের সেটা কই? বা ওইদিকে কি খরচ হচ্ছে, রমেশ স্যারদের কি খরচ হচ্ছে তার হিসাব কই? তো সেগুলো তো আমরা দিতে পারবো না, কারণ ফান্ডিং বাইরে চলে যাচ্ছে। তো আমরা তাই বলেছি যে সরাসরি যারা ফান্ডিং করবে রমেশ স্যারকে করে দিন অল ইন্ডিয়া সাপেক্ষে। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা বলছিল যে এই 16,500 পশ্চিমবঙ্গে 16,500 বিএডদের বাদ দেওয়ার জন্য বড় বড় উকিল লাগবে, তাদের বক্তব্যটা কোথায়? আগের দিনের শুনানিতে তাদের একটা টু শব্দ এলো না কেন? কোর্ট চত্বরে তাদের শব্দটা কোথায়? তাদের উকিল কে ছিল? তারা কোনো শব্দ বললো না কেন? পশ্চিমবঙ্গে 16,500 বিএড এর কথা একটা শব্দ কেন বললো না? কোন উকিল ছিল? তারা সেখানে যে ডিএলএডরা রয়েছে তারা চেষ্টা এখন কি করবে যে তাদের যাতে কোনো মানে একটা তাদের ছাড় দেওয়া হয়, কারণ তারা বঞ্চিত হয়েছে, সেই জন্য তাদের অন্তত ওই যে অল্প কজন পড়ে আছে তাদের ছাড় দেওয়া, তাদের একটা চাকরির ব্যবস্থা করা, তারা সেই চেষ্টা করতে পারে। তো সেই চেষ্টায় আমরা কেন ফান্ডিং দেবো? 2014 টেট পাস তারা আগে সুযোগ পেয়েছে, আবার 16,500-তে সুযোগ পেয়েছে, সেখানে তারা যদি চেষ্টা করে তাদের চাকরির জন্য, সেখানে আমরা কেন ফান্ডিং দেবো? 22 টেটদের আমাদের ওখানে কেন ফান্ডিং দেবো? তারা চাকরি পাবে। তারা যদি বিএডদের বাদ দেওয়ার জন্য আর্গুমেন্ট করতো আলাদা কথা, তারা তো একটা শব্দ বলেনি আগের দিন শুনানিতে। পশ্চিমবঙ্গ থেকে ডিএলএডদের উকিল কারা ছিল? শব্দ করেনি কেন একটাও? ইন সার্ভিসদের যারা বাদ দেওয়ার জন্য এত উদ্গ্রীব, তারা একটা শব্দ খরচ করেনি কেন? সেই তো আমাদের উকিল গিয়েই বললো, আমাদের উকিল গিয়ে সেখানে আর্গুমেন্ট করছে। আমরা বলেছিলাম আমরা আমাদের কোনো যাতে বিপদ না হয় সেই বুঝে আর্গুমেন্ট করবো, কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গ থেকে কোনো উকিল নেই, মানে উকিল থাকলেও কোনো শব্দ বলছে না, 16,500 বিএডদের বিরুদ্ধে কিচ্ছু বলছে না, সেখানে আমাদের উকিলকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। তো এগুলো কেন হবে? পর্ষদের উকিলের সাথে আমাদের উকিলের কথা হয়েছে, আর্গুমেন্টের দায়িত্বটা ভারটাও পেরে আমাদের কাছেই আসছে এখন, যা দেখা যাচ্ছে 16,500 আর্গুমেন্টের দায়িত্ব আমাদের ঘাড়ে আসছে, যা বোঝা যাচ্ছে এখন। তো সেইগুলো নিয়ে যারা ফান্ডিং করলো, যারা ফান্ডিং তুললো, তারা কাকে দিল? তাহলে শুনানিটা কেন করলো না? 16,500 নিয়ে একটা কথা বলতে পারতো, সেই আমাদের উকিল গিয়েই বলছে। তো এগুলো চিন্তা ভাবনা করুন। টেলিগ্রাম হয়তো মিটিং হবে আজকে, আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। কালকে সেই রাতে বিস্তারিত বলার কথা ছিল, কিন্তু কালকে রাতে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের সময় চলে গেছে। হোটেল খুঁজে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো এখন আবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। হ্যাঁ, যেটা বলছি মোহিত পুরোটাই ক্লিয়ার করেছে। তো যেটুকু বলার, আমরা যেমন লাইভে একবারই কেসটা দেখি, মোহিত কাল দেখলাম বেশ ভিডিওটা মানে বহুবার দেখেছে, মানে কেসের ভিডিওটা যে কি হয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে বারে বারে খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলস বের করেছে দেখলাম। তো কোনো কিছু জানতে গেলে আগে বাচ্চাদের পড়াতে গেলে যেমন আমাদের নিজেদের পড়তে হয়, কাউকে শেখাতে গেলে যখন নিজেকে আগে শিখতে হয়, সুতরাং আইন নিয়ে কোনো কথা বলতে গেলে আগে নিজেকে জানতে হয়, মুখের কথায় নয়। যেভাবে আমাদের মোহিত স্টাডি করে প্রত্যেকটা কেসের, যে আমাদের রিলেটেড যেসব কেসগুলো স্টাডি করে এবং পুরোনো মানে কেসগুলো ঘেটে ঘেটে বের করে কোন অ্যাডভোকেট কি বলছে, এর জন্য স্টাডি করতে হয়। এক জায়গায় দাঁড়ালাম লাইভ করে হুড় করে বলে দিলাম লোকের মুখের কথায়, তার মধ্যে বাস্তবের সাথে অর্ডার কপির সাথে মিল নেই। আর সবচেয়ে বড় কথা, আমরা হবু শিক্ষক, কোনো কেসের রায় এলে সেই অর্ডার কপিটা একবার নয় 5-7 বার পড়বেন। অর্ডার কপি আইনের লেখা, আইনের শব্দ কিন্তু অন্যরকম, সেগুলো বুঝতে হয় যে এই একটা ওয়ার্ডে অনেক মিনিং হয়। তো আগে কোনো আইন নিয়ে বলতে গেলে আগে নিজেকে শিখতে হবে, আগে নিজেকে পড়তে হবে। যে কোনো জায়গায় দাঁড়িয়ে লাইভ করে দিলাম, হুড় করে বললাম, যার কোনো বাস্তব মিল নেই। ডেটটাও পড়তো না যারা বলছে না, ওই মানে এই আগের দিন শুনানিতে এই জন্য উকিল রাখিনি টাকিনি, এইসব মানে ফাউ কথা। ডেটটাও আজকে পড়তো না, এই সোমবারের ডেট। আগের দিন কেন ডেট পড়লো? যে দুটো প্রশ্ন করা হয়েছিল আপনারা জানেন যে কত শূন্যপদ আছে জেলা ওয়াইজ। 1 নম্বর প্রশ্ন
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্রিজ কোর্সের ব্যাপারে যে কোনো করানো যায় কিনা। এই সাপেক্ষে যে জমা দেওয়ার কথা ছিল সেইটা জমা দেয়নি, সেই জন্য আর একটা ডেট পড়েছে, নাহলে তো ওই দিনই মামলা শেষ হয়ে যেত। সেখানে যে আমাদের মধ্যপ্রদেশের হয়ে যে ছিলেন এবং অল ইন্ডিয়া সাপেক্ষ বিএডদের হয়ে যে ছিলেন সরকারের উকিল, তিনি বললেন যে আমাদের এটা দিতে একটু সময় লাগবে, কারণ মামলা হট করে লিস্টেড হয়েছে, আগের দিন আপনারা নোটিশ করে পরের দিন মামলা শুনানি করিয়েছেন, তাই আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে, একটু সময় লাগবে। তো সেজন্য কিছুদিন সময় চেয়েছিল, 3-4 দিন। তো সেই বেসিসে সোমবার ডেটটা পড়েছে। তো সোমবারে কিন্তু ওই তথ্যগুলো জমা পড়বে, ভ্যাকান্সি কি কি ছিল। আর ভ্যাকান্সির বিষয়ে তাও বিএডদের উকিলের মানে যে ছিলেন পাটওয়ালিয়া স্যার, উনি কিন্তু বলেছিলেন যে শূন্য পদের বিষয়টা মন্ত্রিসভায় উঠে এসেছিল, মন্ত্রিসভায় আমাদের ভারতের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কত কি শূন্যপদ আছে এই ডিসেম্বর মাসে আগের বছরের। তো তখন বলা হয়েছিল প্রায় 7,20,000 সামথিং শূন্যপদ আছে সারা দেশ জুড়ে এলিমেন্টারি শিক্ষকের ক্ষেত্রে। তো সেইগুলো তা উঠে এসেছিল। তাও ওই মানে কত কি শূন্যপদ আছে একটা আইডিয়া করার জন্য সেই তথ্যটা দেবে সরকার, এবং ব্রিজ কোর্সের ব্যাপারটা জানাবে হয়তো কি স্প্যান নিতে চলেছে। তো সেইটা জানানোর জন্য ওই একদিন সময় দিয়েছে। তো সোমবারে আশা করি সমস্তটা শেষ হয়ে যাবে। আমি 23 জেলার সেই সব হবু শিক্ষক শিক্ষিকাকে আমি আবারও ধন্যবাদ জানাই যে দিল্লিতে আমাদের যে অ্যাডভোকেট আসলেন সুবীর স্যার, সোমেশ স্যার এবং যারা ছিল পুরো অর্ডার কপিতে আছে। আমাদের অ্যাডভোকেটই কিন্তু বলেছে, মোহিত পরিষ্কার ভাবে বলেছে যে আমাদের অ্যাডভোকেটই কিন্তু লড়েছে। তাই আমাদের অ্যাডভোকেট কে দেখে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো পর্ষদের হয়ে বা কিংবা মানে ডিএলএডদের হয়ে লড়েছে, না। পশ্চিমবঙ্গ থেকে যে মানে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই কেসটা, যে আমাদের এই যাচ্ছি, আমরা ওই যাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের ডিএলএড থেকে আমরা যাচ্ছি ইন সার্ভিসদের বাদ দেওয়ার জন্য যাচ্ছি। আপনারা লাইভে দেখেছিলাম, ভিডিওটা আরেকবার দেখে নিন যে আর্গুমেন্ট কি করেছে। সুবীর স্যার বলেছে, সুবীর স্যারই 16,500 নিয়ে বলেছে, 16,500 নিয়ে সুবীর স্যারই বলেছে। সেটা আমাদের 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের 23 জেলার পক্ষ থেকে যে উকিল দেওয়া হয়েছিল সেই উকিলই কিন্তু বলেছে। সুতরাং এদের যারা কথা বলে না, সুপ্রিম কোর্টে এসে দেখলাম তো এদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বড় বড় ভাষণ, আর বাস্তবে মাটিতে এসে দেখলাম সম্পূর্ণ আলাদা। তো আমি 23 জেলাকে আমি ধন্যবাদ দেব আমাদের পাশে থাকার জন্য। আর সোমবারে কি হবে, সোমবারটা যেটুকু মোহিত বলেছে আরেকবার বলে দিই যে ইন সার্ভিসের দিকে কিন্তু অনেকটা মোড় ঘোরার সম্ভাবনা আছে। কিছু কিছু শব্দে বোঝা যাচ্ছে, বিচারপতির কিছু কিছু শব্দে বোঝা যাচ্ছে যে সমাধানের পথে যাচ্ছে। যেহেতু বিচারপতি রিটায়ার হয়ে যাচ্ছে, হয়তো ইন সার্ভিসদের পক্ষেও গেলেও রায় যেতে পারে, আবারও বলছি। কিন্তু সেই সময় যদি পশ্চিমবঙ্গের বিএড এর ব্যাপারটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমাদের আবার হাইকোর্টে ছুটতে হবে। তাই সেখান থেকে যদি কোনো রকম একটা লাইন বের করে আনতে পারি যে ইন সার্ভিস যদি আপনারা রায় দিন আলাদা হোক, কিন্তু পশ্চিমবঙ্গের 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড, তাই বিএডরা কি করবে, বিএড থেকে এখান থেকে যদি ক্লিয়ার বা ক্লারিফিকেশন নিয়ে যেতে পারি, আমাদের হাইকোর্টে কেসটা সমাপ্তি হয়ে যাবে। কারণ ইন সার্ভিসদের পক্ষে ধরুন রায় আসলো, সেটা যাতে শুধু ইন সার্ভিসদের জন্যই হয়, হ্যাঁ, সেটা মানে ইন সার্ভিসদের পক্ষে আমাদের উকিলকে দিয়ে বলাতে হবে ওখানে, এটাই হচ্ছে বিষয়। আমাদের উকিলের হচ্ছে কি নামগুলো প্রত্যেকে দেখে নিয়েছেন, অর্ডার কপিতে লেখা আছে। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে স্ক্রিনশটটা দিয়েছি যে সুবীর স্যার মানে পাশে মানে বিএডদের অ্যাডভোকেট কিছু জন ছিল, তো সেখানে দাঁড়িয়ে আপনারা শুনানিটা শুনবেন, লাস্টে জিজ্ঞাসা করছে শুদ্ধাংশু স্যার যে আপনি কোন পক্ষের, এদিকে না এদিকে, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। তো বলছে আপনি তো ডিলেটদের, তখন হাসছিল, সেজন্য ওই হাসার যে স্ক্রিনশটটাও আপনারা দেখেছেন। তো এই হচ্ছে বিষয় যে 16,500 নিয়ে যারা এত উদ্গ্রীব, এত চিন্তা যে এদের বাদ দেবে 16,500 বিএডদের, তো তাদের কাউকে দেখা গেল না একটা শব্দ খরচ করার জন্য, সেখানে আমাদের উকিলকেই দায়িত্ব নিতে হচ্ছে। তো যাই হোক, সোমবার যদি রিস্ক নেওয়া যায়, আজকে টেলিগ্রাম মিটিং হবে, সবাই মতামত দেবেন, তাহলে এগোতে হবে সোমবারের জন্য, না হলে। আর যেটুকু বলছি, যদি যারা ফান্ডিং দিয়েছেন তাদেরকে বলবো আবার একটু সাহায্য করুন। যারা একদম দেননি তারা এগিয়ে আসুন। যেসব বন্ধুরা যারা টেট কোয়ালিফাই হয়ে আছে, তারা যারা দেননি বা তাদেরকে বলুন, এবং যারা দিয়েছেন তারাও এগিয়ে আসুন। আমি পরিষ্কার ভাবে বলছি, এগিয়ে আসুন। সোমবারটা কিন্তু আর কিন্তু হিয়ারিং হবে না, কারণ আমাদের কিন্তু জজ সাহেব কিন্তু রিটায়ার হবেন, যেটা দেখলাম গুগলে। তো এরপরে কিন্তু আর এই মামলাটার কিন্তু সমাপ্তি কিন্তু এইখানে হবে। ইন সার্ভিসদের পক্ষে যদি রায় আসে, সেই পক্ষেই থাক, যাতে বিয়েররা না আসে 22-এ, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সোমবারে। তাই বলবো যারা ফান্ড দিয়েছেন, কোনো কিছু ভাববেন না। আমরা যে অথেন্টিক খবর দিই, ঐক্যমঞ্চ যে অথেন্টিক খবর দেয়, স্বচ্ছতার সহিত কাজ করে। আমরা 23 জেলা পাশে আসেন বলে এখানে দিল্লিতে বসে বলতে পারছি, দিল্লিতে এসে কথা বলতে পারছি, আমাদের দাবিগুলো তুলে ধরতে পারছি। 23 জেলাকে সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ দেবো।
যে যারা ফান্ডিং দিয়েছেন আবারও দিন, আর যারা দেননি আর দেরি করবেন না। সোমবারটা কিন্তু আমাদের কিন্তু একটা জীবন মরণ লড়াই, সোমবারটা জীবন মরণ লড়াই। যদি একবার দুটো লাইন আমরা পাস করাতে পারি তাহলে মনে করবেন আমাদের ইন্টারভিউ কিন্তু বিএডরা থাকবে না এবং একদম ফাঁকা হয়ে যাবে, ইন্টারভিউটা পুরো হালকা হয়ে যাবে। এই বিষয়ে পর্ষদের সাথেও কথা হয়েছে, সবগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো কাজ করছি, দিনের শেষে কিন্তু কাজ করছি। 22-এর পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এর পক্ষ থেকে কিন্তু কাজ করছি আমরা। মোহিত যেটা বললো, এই পিডিএফ মামলাটা এতদিন বলেনি কেন আমরা? এটা বলুন, আপনারা কমেন্ট করুন। পিডিএফ মামলাটা তো অনেক আগে করা, কিন্তু এতদিন বলেনি কেন আমরা? এতদিন বাইরে আসলি কেন? তার একটাই কারণ, যাতে বিএডরা আমাদের যাতে ক্যান ফাইল করে পার্টি না হতে পারে, হঠাৎ করে শুনানি হয়ে যাবে। সেখানে মানে আরেকটা পার্টি যারা পিডিএম মামলা করলো তাতে কিন্তু বিএডরা ঢুকে গেল। সার্টিফিকেট বাতিল, ওটাই সার্টিফিকেট, ওই একটা ওর মধ্যেই সার্টিফিকেট বাতিল মামলা যেটা। তো আমরা সবগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, কিছু কিছু আইনি ব্যাপার আছে সেগুলো ডিসকাস করা যায় না। আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি যে যারা ফান্ডিং দিয়েছেন তারা আবারও ফান্ডিং দিন, আজকের থেকে দেওয়া শুরু করুন। আজকের থেকে ফান্ডিং যারা দিয়েছেন সুভাষচন্দ্র বাগের অ্যাকাউন্টে আজকের থেকে ফান্ডিং করুন, আবারও কিউআর কোড পাঠান। এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা সঠিকভাবে 22-এর স্বার্থে যাতে সবার রিক্রুটমেন্ট আমার দাবি প্রথম থেকে করে আসে সেটা থাকে, সেই কাজটা কিন্তু করে যাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। আর কিছু বলবে? কিছু বলবে?